নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে মূলত আমরা গত ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2018-এর আমরা 21 কোয়েশ্চেন পর্যন্ত করেছি। সো আমাদের কোয়েশ্চেন যে সিরিজটা অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপকামিং ডেজ অ্যাটলিস্ট অর 30-20 ডেজ এই প্রসেসে চলে। প্রত্যেক দিন একদিন আসবে আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ভিডিও, দেন আনাদার ডে যে কোনো একটা পার্টিকুলার ইউনিটের কোনো একটা পার্টিকুলার টপিক বা কোনো একটা ইউনিটের পার্টিকুলার কিছু টপিকের উপর এমসিকিউ অর্থাৎ এমসিকিউ আমরা করব, ওকে, যেটা এক্সাম ওরিয়েন্টেড, যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ওকে। As well as not only we are solving the MCQ, as well as we also discuss the various other related aspects exactly যেটা আপনাদের এক্সামে আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। চলুন আমরা কোয়েশ্চেন নাম্বার শুরু করছি আজকের এই কোয়েশ্চেনে, যেটা আমরা আজকে এক্স্যাক্টলি ইউনিট নাম্বার 4, যেখানে আমাদের আইআর এবং ফরেন পলিসির কথা, বিদেশ নীতির কথা আছে, ফরেন পলিসির বিষয় নিয়ে আলোচনা আছে। সো এটার থেকে আমরা মেনলি কভার করার চেষ্টা করব, ওকে। চলুন আমরা শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 2 থেকে, যেখানে বলা হচ্ছে দ্য ফর্মাল স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশন বিগেন আফটার হুইচ ইভেন্ট, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের আনুষ্ঠানিক অধ্যয়ন কোন ঘটনার পরে শুরু হয়েছিল। সেখানে রাশিয়ান রেভলিউশন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড কোল্ড ওয়ার, 4টা ইভেন্ট দেওয়া আছে। দেখুন, একটা জিনিস যদি বলি, আইআর বা আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধ কেমন হবে, এটা কিন্তু অনেকটা আগের থেকেই কিন্তু আমরা দেখে আসছি। আমরা যদি কৌটিল্যের থেকে, আমরা কৌটিল্যকে যারা পড়েছি, কৌটিল্যের একটা মণ্ডল থিওরি আছে, সেখানেও আমরা যদি দেখি, সেখানেও আপনি একটা ফরেন পলিসির সম্পর্কে আপনারা জানতে পারেন, বা কৌটিল্যের মণ্ডল থিওরি যারা পড়েছেন, মন্ডলা থিওরি, ওকে। যেখানে মন্ডলা থিওরি, আমি মন্ডলা থিওরি নিয়ে এখন আলোচনা করব না, কৌটিল্যের মন্ডলা থিওরি আছে, যেটা ওয়ান কাইন্ড অফ ফরেন পলিসির সাথে আমরা কম্পেয়ার করি। যে অ্যানসিয়েন্ট টাইম থেকে কিন্তু এই যে একটা স্টেটের সাথে বা একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চল বা স্টেটের রিলেশন কেমন হবে, কিন্তু এটা ওই সময় থেকেও কিন্তু চলে আসছে। কিন্তু ফর্মালি অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের আনুষ্ঠানিক অধ্যয়ন যদি বলি, এটা কোন ইভেন্টের পরে এক্স্যাক্টলি ফর্মালি আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধের আলোচনা শুরু হয়েছে, সেটা হলো আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ওকে। দ্য রাইট অ্যান্সার ইজ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সো এখানে আমাদের মেন উদ্দেশ্য ইটস নট অনলি সলভ দ্য রাইট আনসার, অ্যাজ ওয়েল এজ উই নিড টু অ্যানালাইসিস দ্য ইন্টার রিলেটিভ অ্যাসপেক্টসগুলো, ওকে। যদি প্রথম ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্য ফার্স্ট অফ অল উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইম পিরিয়ড। আমরা যদি বলি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইম পিরিয়ড হলো 14 থেকে 18, দ্যাট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ওকে। দেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের ওয়ান কাইন্ড অফ উইথড্রলসও ছিলেন, যিনি 14 পয়েন্ট প্রিন্সিপাল দিয়েছেন, যিনি লিগ অফ নেশন তৈরি করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন। আরেকটা বিচারধারা যেটা আইডিয়ালিস্ট বা আমরা লিবারেলিজম বলি আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধের ক্ষেত্রে, মেইনলি দুইটা যে ডমিনেন্ট থিওরি, উদারবাদ, আরেকটা হলো কি বাস্তববাদ বা রিয়েলিজম অ্যান্ড আইডিয়ালিজম, অর ইউ ক্যান সে দ্য লিবারেলিজম, এই যে থিওরিগুলোর মেইনলি ইমার্জ হয়েছে, ওকে। সো দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে ইভেন্টটা ছিল, যার পরে আলটিমেটলি দ্য ফর্মালি ওয়ার্ড লেখা আছে, ফর্মালি আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধ অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন ডিসকাশন করা শুরু হয়েছে, ওকে। দেন রাশিয়ান রেভলিউশন, নেক্সট বার কোয়েশ্চেন আসতে পারে যে রাশিয়ান রেভলিউশন কবে হয়েছে। রাশিয়ান রেভলিউশনের ইয়ার যদি বলি, দ্যাট ওয়াজ অলসো সিমিলার অর ইন্টার রিলেটেড ইয়ার, যে 1917-এ রাশিয়ান রেভলিউশন হয়েছে, যেটাখানে আমরা দেখেছি যে সমাজবাদী রেভলিউশন বা মার্কসিস্ট বা রেভলিউশনারি যে সমাজবাদী বিচারধারার দুইটা টাইপস আছে, বা সমাজবাদ প্রতিষ্ঠান করার দুইটা রাস্তা আছে। একটা হলো রেভলিউশনারি সোশ্যালিজম, একটা হলো ইভলিউশনারি সোশ্যালিজম, যেটাকে বাংলায় বলতে গেলে একটা হলো বিপ্লববাদী সমাজবাদ, আর একটা হলো আপনার বিবর্তনবাদী সমাজবাদ। সেই রাশিয়ান রেভলিউশন, যেটার একটা মার্কসিস্ট রেভলিউশনও বলা যায়, যেটা একটা সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ মার্কসিস্ট অর্থাৎ রেভলিউশনারি সোশ্যালিজমের একটা সাকসেসফুল ইভেন্ট হলো আপনার রাশিয়ান রেভলিউশন, ওকে। রাশিয়ান রেভলিউশন কবে? 1917, দ্যাট ওয়াজ দ্য ইয়ার, ওকে। দেন আমরা যদি বলি থার্ড অপশন কি বলছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দুইটা টাইম পিরিয়ডটা আপনাদের জানতে হবে। দ্যাট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ওকে। অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মেনলি কার মধ্যে হয়েছে? অ্যাক্সেস পাওয়ার আর অ্যালায়েন্স পাওয়ার, ঠিক। সেম ওয়েতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেন্ট্রাল পাওয়ার আর অ্যালায়েন্স পাওয়ারের মধ্যে হয়েছে। সো এই যে বেসিক কিছু জিনিস আপনাদেরকে জানতে হবে।
কোল্ড ওয়ারের টাইম পিরিয়ড যদি বলি, অফিসিয়ালি কোল্ড ওয়ারের টাইম পিরিয়ড আমি যদি বলি 45 থেকে ধরা হয়, 1945 থেকে 91 পর্যন্ত, দ্যাট ওয়াজ দ্য টাইম পিরিয়ড অফ কোল্ড ওয়ার। বাট এটাকে অফিসিয়ালিভাবে ধরা হয়, বাট বার্লিন ওয়াল যে ছিল, বার্লিন ওয়াল কবে ভাঙা হয়? এক্সামে আসতে পারে বার্লিন ওয়াল কবে ভাঙা হয়? 1989-এ বার্লিন ওয়াল ভাঙা হয়। ওই সময়টার থেকে আপনি বলতে পারেন কোল্ড ওয়ারের এন্ডিং পিরিয়ড। বাট অফিসিয়ালি আমরা 1945 থেকে 1991 পর্যন্ত, দ্যাট ওয়াজ দ্য ইয়ার অফ কোল্ড ওয়ার। ওকে, চলুন আমরা কোয়েশ্চেন নাম্বার 3-এর দিকে এবার দেখি। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? নিম্নলিখিত কোনটি আন্তর্জাতিক সম্পর্কের সঠিক সংজ্ঞা দেয়? অর্থাৎ উইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিফাইন্স দ্য ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের বেস্ট ডেফিনেশন কোনটা এখানে। ওকে, দেখুন ইন্টারন্যাশনাল রিলেশনের স্পেসিফিক অনেক থিঙ্কাররা অনেকভাবে ডিফাইন করেছে। সো এইসব টাইপের কোয়েশ্চেন আপনাকে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেসিকের উপর আপনাকে সলভ করতে হবে। ওকে, এখানে আছে কি রিলেশন অ্যামং স্টেট, রিলেশন অ্যামং ইন্ডিভিজুয়াল, রিলেশন অ্যামং কমিউনিটিস অ্যান্ড রিলেশন অ্যামং কোম্পানি। সো অবভিয়াসলি দিস ইজ ভেরি মাচ সিম্পল আনসার কি আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধের যখন আমি বলবো সেটা হলো কি রিলেশন অ্যামং স্টেট। ওকে, সো রিলেশন অ্যামং স্টেট দিস ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার এ। ওকে, এক্ষেত্রে আপনার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওকে, তারপরে আমি বলি, দেখুন এখানে এক্সপ্লেন করার কিছু নেই। আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধ কিসের নিয়ে কথা বলে? আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক মেনলি যে স্টেটগুলির সম্পর্ক কেমন হবে, কীভাবে একজন আরেকজনের সাথে প্রপার পজিটিভ একটা রিলেশন বা যে প্রবলেমগুলোকে কীভাবে সলভ করা যাবে, এগুলো নিয়ে মেনলি ডিসকাশন বা আলোচনা করা থাকে। ওকে, দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এর দিকে যদি দেখি, দ্য মেইন এইম অফ ইন্টারন্যাশনাল রিলেশন ইজ, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মূল উদ্দেশ্য কী? দেখুন খুবই কনসেপচুয়াল বেস একটা কোয়েশ্চেন। কালচারাল ইউনিটি, ন্যাশনাল এক্সপ্যানশন অ্যান্ড দেন ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থিক উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি এবং সহযোগিতা। সো দিস ইজ দ্য রাইট আনসার। সিম্পললি যে আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধের রাইট আনসার কী হবে, যে আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধের মেন উদ্দেশ্য কী থাকে। দেখুন এটা একটা কী বলছে, মেন উদ্দেশ্য বলছে, অ্যান্ড দিস ইজ নট দ্য অনলি এম। একটা আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধের দেয়ার হ্যাভ লট অফ আদার এইমস অলসো, বাট আউট অফ অল অফ দিস ইজ ওয়ান অফ দ্য মেইন aim or objective of international relation, that is maintain the global peace and cooperation. Okay, global peace and cooperation maintain করা, বিদেশ বৈশ্বিক শান্তি এবং সহযোগিতা, দিস ইজ দ্য মেইন এইম অফ আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধ, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের একটা মেইন অবজেক্টিভ আর মেইন এইম। এবং এছাড়াও আরও অন্যান্য এইমও থাকতে পারে। দেখুন এক্সামে আপনি পলিটিক্যাল সায়েন্সের এক্সামে আপনারা অনেক সময় আপনাদেরকে অনেক কিছুর সাথে না শুধু অনলি একটা ওয়ার্ড লাগিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করার ট্রাই করবে। সো ইউ আর অলওয়েজ বেয়ার অ্যাবাউট দ্যাট। অনলি ওয়ার্ডটা যেখানে থাকবে আপনি অ্যাটলিস্ট ওই কোয়েশ্চেনটাকে 1-2বার রিভিশন করে পড়বেন, বিকজ অনেক ওয়ার্ডে দেখবেন শুধু অনলি। তো আমাদের সোশ্যাল সায়েন্সে সামটাইমস অনলি ওয়ার্ডটা ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট ওয়ার্ড অর ইট ইজ ভেরি মাচ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সো আপনি অনলি ওয়ার্ডটা অনেক জায়গায় পেলে আপনি এটাকে ভালোভাবে অ্যানালাইসিস করবেন। আমি কেন বলছি, দেখুন এখানে মেন অবজেক্টিভ ইট ইজ লাইক ফাইন যে কি গ্লোবাল পিস অ্যান্ড কোপারেশন মেনটেন, বৈশ্বিক শান্তি এবং সহযোগিতা মেনটেন করা, বাট দিস ইজ নট দ্য আলটিমেট অবজেক্টিভ। সেটা একটা মেন অবজেক্টিভ, বাট ইট ইজ নট দ্য অনলি অবজেক্টিভ অফ ইন্টারন্যাশনাল রিলেশন। ওকে, তারপরের কোয়েশ্চেন যদি বলি, কোয়েশ্চেন নাম্বার 5, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যাজ এ সাবজেক্ট ফার্স্ট ডেভেলপড ইন, অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধ যেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল রিলেশন, এটা ফার্স্ট কোথায় ডেভেলপমেন্ট হয়েছে? দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, খুবই দারুণ একটা কোয়েশ্চেন। ইউকে আছে, ইউএসএ আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে। সো এক্ষেত্রে রাইট আনসার কী হবে? এক্ষেত্রে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 5-এর রাইট আনসার হবে ইউকে। ওকে, রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে ইউকে। সো এখানে এক্সপ্লেন আমি করবো না এই কোয়েশ্চেনটার মধ্যে, সিম্পলি এটা আপনার কনসেপ্ট ফ্যাকচুয়ালি আপনার মনে রাখতে হবে। ওকে, ইউকে ইজ দ্য রাইট আনসার, ইউকে ইজ দ্য রাইট আনসার। তারপরের কোয়েশ্চেন যদি দেখি আমরা, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, রিয়েলিজম মেনলি ফোকাস অন, অর্থাৎ বাস্তববাদ। রিয়েলিজম আমরা পড়েছি, আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেলের মধ্যে, আপনারা গেলে পেয়ে যাবেন, যে রিয়েলিজম একটু দেখে আসবেন, বেশি বড় নয়, 2 থেকে 3 মিনিটের ভিডিও।
আই থিঙ্ক ইটস রিয়েলি হেল্পফুল আপনারা যদি ভালোভাবে যদি দেখেন। অ্যান্ড লিবারেলিজমের মধ্যে ডিফারেন্স কী দেখুন, আন্তঃরাষ্ট্রীয় অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে এই দুইটা হলো মেন প্রমিনেন্ট থিওরি, একটা হলো লিবারেলিজম আর একটা হলো রিয়েলিজম। ওকে, সো আপনারা ভালোভাবে এই দুইটা ছোট্ট একটা ভিডিও 2 থেকে 4 মিনিটের একটা ভিডিও একটু দেখে আসবেন। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি বলছি যে আমাদের 1000 কোয়েশ্চেনের ইবুক অনেকজনে নিয়েছেন, বা আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আই থিঙ্ক ইটস রিয়েলি হেল্পফুল। আপনারা যদি এই 1000 কোয়েশ্চেন সিরিজটা নিয়ে যদি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করেন, পড়ার পরে প্রত্যেকটা টপিক ইউনিট ওয়াইজ এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, বাট টোটাল কোয়েশ্চেন কিন্তু 1000। কোনো ইউনিট থেকে 150টা কোয়েশ্চেন আছে, কোনো ইউনিট থেকে 120টা কোয়েশ্চেন আছে, কোনো ইউনিট থেকে 100টা কোয়েশ্চেন আছে। সো এইভাবে টোটাল মিলিয়ে আপনার 1000 কোয়েশ্চেন আছে ইউনিট ওয়াইজ। সো আই থিঙ্ক আপনারা যদি এক্সামের জন্য আপনারা যদি এই কোয়েশ্চেনগুলোকে প্রেফার করেন, আই থিঙ্ক ইটস রিয়েলি হেল্পফুল। ওকে, আপনাদের অনেকটাই সাহায্য করবে এই কোয়েশ্চেনগুলো। চলুন আমরা দেখি রিয়েলিজম মেনলি ফোকাসড অন, অর্থাৎ বাস্তববাদ প্রধানত কোন বিষয়ে গুরুত্ব দেয়। বাস্তববাদ মানে কি, যে রিয়েলিজম আমি বারবার বলছি ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে 2টি প্রমিনেন্ট থিওরি আছে, এর বাইরে অনেকগুলো থিওরি আছে, বাট মেজরলি 2টি পলিটিক্যাল থিওরি, একটা হলো লিবারেলিজম, একটা হলো রিয়েলিজম। সো রিয়েলিজম কিসের উপর ফোকাস করে আপনাদের আমি অনেকবার বলেছি, রিয়েলিজম মেনলি স্টেটিজম, সেলফ হেল্প, সার্ভাইভের উপর ফোকাস করে। দেন রিয়েলিজম সবসময় ফোকাস করে পাওয়ার পলিটিক্সের উপর, অর সেলফ ইন্টারেস্ট অর নেশন ইন্টারেস্টের উপর ফোকাস করে। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভ্যালুর উপর কারা ফোকাস করে, লিবারেলিজম ভ্যালুর উপর ফোকাস করে। দেখুন, ওকে। দেন ওয়ার্ল্ড পিসের উপরও সেমভাবে কারা ফোকাস করে, লিবারেলিজম ফোকাস করে। ওকে, বাট পাওয়ার পলিটিক্স রিয়েলিজম বলে না ইন্টারন্যাশনাল রিলেশন ইজ অল অ্যাবাউট সেলফ ইন্টারেস্ট। যে আমি যদি আজকে যদি রিয়েলিজমটা একটু যদি ডিফাইন করি, রিয়েলিজম বলে যে একটা স্টেটের মেন অবজেক্টিভ কী হবে, ইনহ্যান্স দেয়ার পাওয়ার, ইনহ্যান্স দেয়ার সেলফ ইন্টারেস্ট। ওকে, যে এই জিনিসগুলো হলো মেন ইম্পর্টেন্ট একটা স্টেটের জন্য অ্যাকর্ডিং টু রিয়েলিজম। যে একটা প্রত্যেকটা স্টেটের মেন অবজেক্টিভ কী হবে, তার স্টেটের পাওয়ারটা ইনহ্যান্স করা, সেলফ ইন্টারেস্টটা ইনহ্যান্স করা। দিস আর দ্য মেন অবজেক্টিভ। ইভেন তারা বলে যে ইন্টারন্যাশনাল রিলেশন ইজ অল অ্যাবাউট কনফ্লিকচুয়াল। ওকে, এখানে কোনো স্পেশাল কোনো অথরিটি নেই, সুপ্রিম কোনো অথরিটি নেই। কি নেই? সুপ্রিম কোনো অথরিটি নেই, বিকজ যে ইন্টারন্যাশনাল সিস্টেম অর ইন্টারন্যাশনাল অ্যারিনা ইজ এ ফিল্ড অফ অ্যানার্কি, অর্থাৎ এটা একটা অরাজকতা সিস্টেম, যেখানে কোনো স্পেশাল অথরিটি বা ফাইনাল অথরিটি নেই যার ডিসিশন কেউ ওবে করবে অর্থাৎ মানবে। সো ইন্টারন্যাশনাল রিলেশন ইটস অল অ্যাবাউট পাওয়ার পলিটিক্স, রিয়েলিজম, অ্যাকর্ডিং টু রিয়েলিজম। ওকে, তাই বলে যে একটা স্টেটের অবজেক্টিভ কী হবে, ইনহ্যান্স দ্য পাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ইন্টারেস্ট। ওকে, সো দিস ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। ওকে, দেন আমরা যদি বলি একটা বুক, 7 নম্বর কোয়েশ্চেন, হু রোড দ্য ফেমাস বুক, অর্থাৎ পলিটিক্স অ্যামং নেশন। আমি একটা জিনিস বারবার বলছি, বইয়ের নামগুলো নেভার এভার ট্রাই টু রিমেম্বার ইন বেঙ্গলি। আপনারা অলওয়েজ ইংলিশে বইয়ের নামগুলো পড়ার চেষ্টা করবেন, ইভেন চেষ্টা না 100% বইয়ের নামগুলো আপনারা ইংলিশে পড়বেন, অ্যাজ ওয়েল এজ কোডগুলো যদি পারেন। কোডগুলো আপনাদের ইংলিশে পড়া খুবই দরকার, বিকজ বাংলাতে অনেক সময় কোডগুলো বা বইগুলো আপনাদের এক্সাম হলে গিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওকে, সো আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে সময় আপনারা বইগুলি পড়বেন, সো বইগুলোকে অ্যাটলিস্ট ইংলিশে পড়ার ট্রাই করবেন। ঠিক, পলিটিক্স এবং নেশন, এটা হলো হ্যান্স মর্গেনথাউর। হ্যান্স মর্গেনথাউকে এই যে একটু আগে যে বললাম রিয়েলিজম, এই যে রিয়েলিজমের ফাদার হলো হ্যান্স মর্গেনথাউ। এই হ্যান্স মর্গেনথাউ রিয়েলিজম সম্পর্কে যার যে বিচারধারা, বিকজ হি ইজ দ্য ফাদার অফ রিয়েলিজম, এই যে হ্যান্স মর্গেনথাউ এই বইটার মধ্যেই তিনি 6 প্রিন্সিপাল দিয়ে গেছেন রিয়েলিজমের। ওকে, রিয়েলিজমের 6 প্রিন্সিপাল কথা বলেছেন তিনি, অ্যাজ ওয়েল এজ রিয়েলিজম এক্স্যাক্টলি কী বা কী ওয়েতে ডিসক্রাইব করেছেন তিনি এই পলিটিক্স এবং এই বইটার মধ্যে করেছেন। সো এই বইটাতে তিনি একটি স্ট্রাকচারাল ওয়েতে রিয়েলিজমের ডেফিনিশন দিয়ে গেছেন, রিয়েলিজমের ডিসক্রিপশন দিয়ে গেছেন। সো রাইট অ্যান্সার ইজ 1948 ইজ দ্য ইয়ার ওয়েন ইট ওয়াজ রিটেন। ওকে, যখন এটা লেখা হয়েছে। ওকে, 1940 ইয়ারটা মনে রাখবেন। দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট বুক। মর্গানথাউ ইজ দ্য ফাদার অফ রিয়েলিজম। ওকে, এই মর্গানথাউ তার রিয়েলিজমের যে আইডিয়া এই বইটার মধ্যে দিয়ে গেছেন, পলিটিক্স অ্যামং নেশন। ওকে, সো আই থিঙ্ক দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। ওকে, দেন আমরা মুভ করছি কোয়েশ্চেন নাম্বার
এখানে এক্সপ্লেন করার কিছু নেই, কী বলছে সিস্টেম থিওরি, যে ইন্টারন্যাশনাল রিলেশন একটা সিস্টেমের থিওরি। আমরা জানি সিস্টেম থিওরি ডেভিড স্টোল দিয়েছেন, আমরা সিস্টেম থিওরি পড়েছি। যে ডেভিড স্টোল সিস্টেম থিওরি, এটা সেখানে সিস্টেম থিওরি এই সিস্টেম থিওরির কথা বলেনি, এখানে দিয়েছেন যে রবার্ট ক্যাপলন, অর্থাৎ যিনি আইআরের ক্ষেত্রে আইআরএ কি অ্যাপ্লাই করেছেন, আইআরএ তিনি সিস্টেম থিওরিটি তিনি অ্যাপ্লাই করেছেন আইআরএ। ওকে, যেখানে তিনি ইন্টারন্যাশনাল রিলেশনকে একটা সিস্টেমের সাথে তুলনা করেছেন, একটা স্ট্রাকচারের সাথে তুলনা করেছেন। ওকে, রবার্ট ক্যাপলন, মর্টন ক্যাপলন ইজ দ্য রাইট অ্যান্সার। দেন কোয়েশ্চেন নাম্বার, এখানেও কমিউনিকেশন থিওরি কি, কমিউনিকেশন থিওরি ফোকাস মেনলি অন অবভিয়াসলি ফ্লো অফ ইনফরমেশন। একটু কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং আপনাদের রাখতে হবে। কমিউনিকেশন থিওরি বলে কি ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে, তারা বলে যে ইন্টারন্যাশনাল থিওরি যে অপারেট হওয়ার ক্ষেত্রে ফ্লো অফ ইনফরমেশন একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এবং আপনাদের এই যে কমিউনিকেশন থিওরি আইআরের কনটেক্সটে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, যে কমিউনিকেশন থিওরি আইআরের ক্ষেত্রে তারা মেনলি যে আর্গুমেন্টটা দেয়, তারা বলে যে কোনো একটা কান্ট্রি কতটুকু এফেক্টিভলি তারা ডমিনেন্স করবে বা কতটুকু এফেক্টিভলি তারা একটা ভালো সম্পর্ক মেনটেন করবে উইথ দ্য আদার কান্ট্রি, ইট ইজ ডিপেন্ড অন দেয়ার কমিউনিকেশন। একটা কান্ট্রি ততটুক এফেক্টিভলি সার্ভাইভ করবে, ততটুক এফেক্টিভলি ডমিনেট করবে, যতটুক তাদের কমিউনিকেশন স্কিল ভালো হবে, কমিউনিকেশন অ্যাসপেক্টস ভালো হবে। সো দ্য কমিউনিকেশন থিওরি মেনলি ফোকাস অন কমিউনিকেশন। দ্যাট মিনস দে আর মেনলি দেয়ার আর্গুমেন্ট ইজ দ্যাট যে তারাই ওয়ার্ল্ড সার্কিটে সবচেয়ে ভালো ডমিনেশন বা তাদের ভালো সম্পর্ক বা ওয়ার্ল্ড সার্কিটে তাদের অ্যাসপেক্টটা রাখতে হবে যাদের কমিউনিকেশন প্রসেস ইজ ভেরি মাচ স্ট্রং। অর্থাৎ তারা বলছে কি ইন্টারন্যাশনাল রিলেশন ইট ইজ অপারেট উইদিন ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন সিস্টেম, যার কমিউনিকেশন প্রসেস যত ভালো ততটুক তারা কমিউনিকেশন করবে। ইট ইজ মেনলি ফোকাস অন কিসের উপর, যে ইনফরমেশন স্কিল, যে ফ্লো অফ ইনফরমেশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ফ্লো অফ ইনফরমেশন ইজ দ্য রাইট অ্যান্সার। দেন আমরা কোয়েশ্চেন নাম্বার 10 দিকে আমরা যাচ্ছি। অ্যাকর্ডিং টু মার্কসিয়ান থিওরি ইন্টারন্যাশনাল কনফ্লিক্টস অ্যারাইজ ডিউ টু, আমি এটা নিয়ে আলোচনা করবো না, ডিউ টু দ্য ক্লাস স্ট্রাগল। দেখুন, আইআরের ক্ষেত্রে মার্কসিয়ান থিওরি কী করেছে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আমরা আইআরের কনটেক্সটে মার্কসিয়ান থিওরি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস। ইভেন আমরা যদি বলি আইআরের কনটেক্সটে মার্কস তিনি বলেছেন যে ইন্টারন্যাশনাল সিস্টেম, দেখুন মার্কসের ক্লাস স্ট্রাগল কনসেপ্টটা কিন্তু তিনি সব জায়গায় ইউজ করেছেন। তিনি স্টেটকে কী বলেছেন, আমি যদি একটু স্টেটের কথাই যদি বলি, তিনি বলেছেন স্টেট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের একটি যন্ত্র বলেছেন। কে বলেছেন? মার্কস বলেছেন। সেম অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য সেম লাইন অর অন দ্য সেম বেস তিনি আইআরকেও একটা এক্সপ্লয়টেশনাল ফিল্ড বলেছেন। তিনি বলেছেন এখানে যেসব পাওয়ারফুল কান্ট্রিগুলো আছে, এই পাওয়ারফুল কান্ট্রিগুলো কন্টিনিউয়াসলি লেস পাওয়ারফুল কান্ট্রিগুলোর উপরে কন্টিনিউয়াসলি ডমিনেন্স ক্রিয়েট করছে, তাদের কন্ট্রোল ক্রিয়েট করছে। আর আমরা যখন আইআরের কনটেক্সটে যখন মার্কসিজম পড়ি, এক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট থিওরি আমাদেরকে পড়তে হয়, একটা হলো ডিপেন্ডেন্সি থিওরি, একটা হলো ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। আশা করি আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স যেখান থেকে পড়ছেন, বাই সেলফ পড়ুন বা ইফ ইউ টেক হেল্প ফ্রম দ্য আদার ইনস্টিটিউশন অর যেখান থেকে আপনারা হেল্প নিচ্ছেন, আশা করি এই দুইটা থিওরিকে আপনারা ভালোভাবে পড়েছেন। এই দুইটা থিওরি কিন্তু আমাদের সিলেবাসে ডাইরেক্ট মেনশন নেই, কিন্তু মার্কসিজম কিন্তু মেনশন আছে আমাদের সিলেবাসে। মার্কসিয়ান পার্সপেক্টিভ আইআরের ক্ষেত্রে। ওকে, সেই কনটেক্সটে অন দ্যাট কনটেক্সট আমাদেরকে দুইটা থিওরি সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে, ডিপেন্ডেন্সি থিওরি আর একটা হলো ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। এই দুইটা থিওরি খুবই ইম্পর্টেন্ট। যেমন ডিপেন্ডেন্সি থিওরির কথা যদি বলি, অ্যান্দ্রু গুন্দে ফ্রাঙ্কে তিনি ডিপেন্ডেন্সি থিওরি দিয়েছেন। দেন ওয়ার্ল্ড সিস্টেম থিওরি আছে আমাদের অপোজিট সাইডে। সো ওয়ার্ল্ড সিস্টেম থিওরি অ্যান্ড ডিপেন্ডেন্সি থিওরি আপনাদের ওয়েলস্টন যে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি দিয়েছেন ওয়েলস্টন। সো এই যে দুইটা ইম্পর্টেন্ট থিওরি যে আপনাদেরকে পড়তে হবে। সো এখানে রাইট অ্যান্সার তো ক্লাস স্ট্রাগল। তিনি বলছেন ইন্টারন্যাশনাল রিলেশন
যে ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট অ্যারাইজ ডিউ টু দ্য ক্লাস স্ট্রাগল, দ্যাট মিনস যে ইন্টারন্যাশনাল রিলেশন অফ ওয়ান কাইন্ড অফ, তিনি বললেন যে একটা ওয়ান কাইন্ড অফ এক্সপ্লোরেটিভ রিলেশন, যেখানে পাওয়ারফুল কান্ট্রিগুলো লেস পাওয়ারফুল কান্ট্রিগুলির উপরে কন্টিনিউয়াসলি ডোমিনেন্স এবং পাওয়ার শো করছে এবং তাদেরকে ওয়ান ওয়েতে এক্সপ্লয়েটেড করছে। আর এক্ষেত্রে আপনি আরও যদি আপনার মার্কসিয়ান পার্সপেক্টিভ যদি আইআরের কনটেক্সটে যদি পড়তে চান, তাহলে আপনাদের দুইটা থিওরি পড়তে হবে। একটা হলো ডিপেন্ডেন্সি থিওরি, নির্ভরতাশীলের তত্ত্ব, আর একটা হলো ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। ওকে, বিশ্ব সংরচনা, অর্থাৎ লাইক এরকমই ছিল ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। এই দুইটা থিওরিকে আপনাকে ভালোভাবে পড়তে হবে। ওকে, দেন আমরা যদি মুভ করি কোয়েশ্চেন নাম্বার 11 দিকে, কী বলছি দেখুন, আমাদের সিলেবাসে দুইটা কনসেপ্ট আছে। আমি এই জিনিসটা পড়ানোর আগে, শুরু করার আগে আমি বলে দিচ্ছি, আপনাদের সিলেবাসে দেখবেন দুইটা ইম্পর্টেন্ট টপিক আছে। একটা হলো স্টেট অ্যাক্টর, আর একটা হলো নন স্টেট অ্যাক্টর। আশা করি আপনারা যারা পড়েছেন আপনারা দুইটা জিনিসকে রিলেট করতে পারছেন। স্টেট অ্যাক্টর কি? স্টেট অ্যাক্টর বলতে একটা সুভারেন স্টেটকে বোঝায়, লাইক ইন্ডিয়া, লাইক ইউকে, দিস অল আর দ্য স্টেট অ্যাক্টর। নন স্টেট অ্যাক্টর কি? নন স্টেট অ্যাক্টর আলটিমেটলি ওই অ্যাক্টরগুলোকে বোঝায়, ওই সেক্টরগুলোকে বোঝায় যারা ডাইরেক্টলি তো সুভারেন না, লাইক কান্ট্রি। ঠিক যেভাবে আমরা স্টেট বলছি না, স্টেট অ্যাক্টর, একটা স্টেট হওয়ার জন্য না মডার্ন সেন্সে, অ্যাকর্ডিং টু দ্য মডার্ন সেন্স, একটা স্টেট তৈরি হতে আপনার চারটা এলিমেন্ট ইজ বেসিক, মানে দ্যাট মিনস নেসেসারি, চারটা এলিমেন্ট নেসেসারি। চারটা এলিমেন্ট কি একটা স্টেট হওয়ার জন্য? চারটা এলিমেন্ট, ইম্পর্টেন্ট এলিমেন্ট কি আমি যদি বলি, প্রথম হলো আপনার কী লাগতে হবে? পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট অ্যান্ড সুভার্নিটি, অর্থাৎ সার্বভৌমত্ব, সরকার, লোকসংখ্যা, দেন সীমানা, বাউন্ডারি। এই চারটা এলিমেন্টস কিন্তু নেসেসারি একটা মডার্ন সেন্সে স্টেট হতে। সো ওই কনটেক্সটে যদি আমরা বলি যে স্টেট অ্যাক্টর বলতে কোনো একটা পার্টিকুলার কান্ট্রিকে বোঝায় যার কাছে সুপারেন পাওয়ার আছে। বাট নন স্টেট অ্যাক্টরগুলো তো অ্যাকচুয়ালি দে আর নট লাইক টোটালি সুপ্রিম। তারা যেভাবে একটা স্টেট তার উইদিন বাউন্ডারির মধ্যে সুপ্রিম পাওয়ার ভোগ করে, অ্যাকচুয়ালি তাদের মতন সুপ্রিম নয়। বাট এই যে নন স্টেট অ্যাক্টর কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু স্টেট অ্যাক্টরকে কিন্তু ইনফ্লুয়েন্স করে, বুঝতে পারলেন? তো আমি যদি এক্সাম্পল বলি যে এ এনজিও, MNC, মাল্টিন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি বলা যায়, বা মাল্টিন্যাশনাল কর্পোরেশন যাই বলুন, বা আপনি আরও বলতে পারেন এনজিও বলতে পারেন, দ্যাট দেয়ার হ্যাভ লট অফ আদার গ্রুপস অলসো, হিউম্যান রাইটস কমিশন আছে অ্যান্ড ভেরিয়াস আদার্স গ্রুপস অলসো, যারা কন্টিনিউয়াসলি স্টেট অ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করে। বাট তাদের হাতে একদম স্টেটের মতো সুপ্রিম পাওয়ার নেই যে ডিসিশন নেওয়া, বাট কন্টিনিউয়াসলি তারা স্টেট অ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করে। ওকে, ইভেন স্টেটের পলিসি ফরমেশনের ক্ষেত্রেও তার একটা ইম্পর্টেন্স রোল দেখা যায়। এনজিও আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে এনজিওর ফুল ফর্ম কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, MNC। সো দিস অল আর দ্য নন স্টেট অ্যাক্টর, যারা স্টেট অ্যাক্টরকে কন্টিনিউয়াসলি কী করছে? ইনফ্লুয়েন্স করছে। সো এখানে কি বলছে? দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাক্টর ইন ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে মেনলি যে মেইন অ্যাক্টরের কথা যদি বলি, সেটা হলো স্টেট অ্যাক্টর। স্টেট অ্যাক্টর পড়াতে গিয়ে আমি বললাম স্টেট অ্যাক্টর বলতে একটা রাষ্ট্রীয়, দ্যাট মিনস ইন্ডিয়া, একটা কান্ট্রি তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্টেট অ্যাক্টর বলতে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, ওই জিনিসগুলোকে বোঝায় যারা অ্যাকচুয়ালি স্টেটের ফাংশনের মধ্যে আসে, যারা অ্যাকচুয়ালি স্টেটের এখতিয়ারের মধ্যে আসে। আর অপোজিট সাইডে নন স্টেট অ্যাক্টর, যেটা অ্যাকচুয়ালি তারা স্টেটের মতন এতটুকু সুপ্রিম পাওয়ার নয় যাতে সবগুলো ডিসিশন তারা নিতে পারে, এরকম পাওয়ার তাদের হাতে নেই, নন স্টেট অ্যাক্টরের হাতে। বাট স্টিল তারা স্টেট অ্যাক্টরকে কন্টিনিউয়াসলি ইনফ্লুয়েন্স করে যাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দেন আমরা মুভ করছি কোয়েশ্চেন নাম্বার, জাস্ট এ মিনিট, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন স্টেট অ্যাক্টর? দেখুন, ইউনাইটেড নেশন, ইন্ডিয়া, রাশিয়া, চায়না। সো এই যে তিনটা আমি একটু আগে বললাম, কোনো একটা কান্ট্রি, এই কান্ট্রির ফাংশনের মধ্যে যে জিনিসগুলো আসবে সেগুলো হলো স্টেট অ্যাক্টর। সো এখানে স্টেট অ্যাক্টর হলো এটা, বাট নন স্টেট অ্যাক্টর হলো ইউনাইটেড নেশন ইজ এ নন স্টেট অ্যাক্টর। ইউনাইটেড নেশন নন স্টেট অ্যাক্টর। দেন আমরা যদি বলি হিউম্যান রাইটস কমিশন, ওয়ার্ল্ড ওয়াইডলি একটা হিউম্যান রাইটস কমিশন আছে, যেটা আমরা হিউম্যান রাইটস ডে লাইক যে আমরা 10 ডিসেম্বরে সেলিব্রেট করি। সো এই যে নন স্টেট অ্যাক্টরের মধ্যে কি ইউনাইটেড নেশন একটা নন স্টেট অ্যাক্টর, ঠিক?
তারা যে ডিসিশনগুলো নিচ্ছে এগুলো কিন্তু অনেকাংশে বাইন্ডিংও না, বাট স্টিল তারা কিন্তু স্টেট অ্যাক্টরগুলোকে কন্টিনিউয়াসলি ইনফ্লুয়েন্স করছে, ওকে, কন্টিনিউয়াসলি প্রভাবিত করছে। তারপরে যদি কোয়েশ্চেন নাম্বার 13 দেখি, 13 নম্বর কোয়েশ্চেন কী বলছে, দ্য ইনফ্লুয়েন্স অফ মাল্টিন্যাশনাল কর্পোরেশন ইন ওয়ার্ল্ড পলিটিক্স ইজ মেইনলি, অর্থাৎ বিশ্ব রাজনীতিতে বহুজাতিক কোম্পানির প্রভাব প্রধানত কোন ক্ষেত্রে, কী ক্ষেত্রে, ইকোনমিক ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে, অ্যান্ড রিলিজিয়াস ক্ষেত্রে। অবভিয়াসলি মাল্টিন্যাশনাল কর্পোরেশন এমএনসি, হ্যাঁ, যে মাল্টিন্যাশনাল কর্পোরেশন মেনলি তারা ইকোনমিক সেক্টরে তাদের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই, সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স আমরা ইকোনমিক সেক্টর, সব থেকে বেশি আমরা তাদের ইনফ্লুয়েন্স ইকোনমিক সেক্টরে দেখতে পাই, এমএনসি, ওকে, ইকোনমিক সেক্টরে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স দেখতে পাই। সো আমি এখানে এক্সপ্লেন করবো না, দেন আমরা মুভ করছি কোয়েশ্চেন নাম্বার 14 দিকে। কোয়েশ্চেন নাম্বার 14 কী বলছে, হুইচ থিওরি রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ নন স্টেট অ্যাক্টর। দেখুন কতটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, আপনারা যদি কনসেপচুয়ালি বেস যদি আপনার যদি স্ট্রং হয় কনসেপচুয়ালি, দেন ইউ ক্যান ইজিলি পিক দ্য আনসার। আপনাকে এটা আগে যদি আপনি যদি নাও পড়েন, বাট ইফ ইউ হ্যাভ দ্য কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, দেন ইউ ক্যান ইজিলি ট্যাকল দিস কোয়েশ্চেন। লাইক হুইচ থিওরি রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ নন স্টেট অ্যাক্টর, অর্থাৎ কোন তথ্য অরাষ্ট্রীয় অভিনেতাদের গুরুত্ব স্বীকার করে, নন স্টেট অ্যাক্টার্সদের কী গুরুত্ব স্বীকার করেন। সেই ক্ষেত্রে কী বলছেন, রিয়েলিজম, মার্কসিজম, আইডিয়ালিজম হবে না, রাইট আনসার হবে প্লুরালিজম, বহুত্ববাদ চিন্তাধারা। দেখেন বহুত্ববাদ, দেখুন মার্কস তো স্টেটকে সাপোর্ট করেই না, আইডিয়ালিস্ট স্টেটকে সাপোর্ট করে, স্টেটের বেস। রিয়েলিজম তারা মনে করে যে কি স্টেটিজম, সেলফ হেল্প, দিস আর দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে স্টেটরে প্রোটেক্ট করা, দিস আর দ্য ইম্পর্টেন্ট থিং। বাট নন স্টেট অ্যাক্টরের ইম্পর্টেন্ট শুধুমাত্র প্লুরালিস্ট বা প্লুরালিজম পার্সপেক্টিভ, যেখানে বহুত্ববাদীর উপর গুরুত্ব দেয়, বহুত্ববাদ যেখানে যে বলে কি স্টেট পাওয়ার শুধুমাত্র একটা সেন্টারের মধ্যে বা স্টেটের একটা বডির মধ্যে শুধু লিমিটেড থাকবে না, বা এটা সেন্ট্রালাইজড না। এই যে স্টেট পাওয়ারটা ডিভাইডেড ডিভাইডেড অ্যামং দ্য ভেরিয়াস আদার অ্যাসপেক্টস, যে এটারে ডিসেন্ট্রালাইজ করা, যে পাওয়ারটা সেন্ট্রালাইজ না থেকে বিভিন্ন অ্যাসপেক্টস বা ডাইমেনশনের মধ্যে পাওয়ারটারে ডিভাইড করা। সো এটাই প্লুরালিজম বলে। সো অবভিয়াসলি প্লুরালিজম নন স্টেট অ্যাক্টরকে কী করবে, প্রমোট করবে, ঠিক, কারণ প্লুরালিজমের এটাই না, তারা বলে কি যে প্লুরালিস্ট পার্সপেক্টিভ, মাল্টি ডাইমেনশনাল পার্সপেক্টিভ অ্যাডেড করতে চায় তারা। তারা চায় যে কি পাওয়ার শুড নট রেস্ট ইন এ সিঙ্গেল হ্যান্ড, ওকে, কোনো একটা সিঙ্গেল হ্যান্ডের মধ্যে শুধুমাত্র যাতে পাওয়ারটা না থাকে, পাওয়ার শুড বি ডিভাইডেড অ্যামং দ্য ভেরিয়াস অ্যাসপেক্টস লাইক নন স্টেট অ্যাক্টর, এগুলোর মধ্যে আপনার পাওয়ারটা কী হবে, ডিভাইডেড হবে। সো প্লুরালিজম ইজ দ্য রাইট আনসার। দেন আমরা 15 নম্বর কোয়েশ্চেন যদি বলি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্টেট অ্যাক্টর। এখানে তো একদম এখানে আলোচনা করার কিছু নেই, এখানে স্টেট অ্যাক্টর কি, আমি এতক্ষণ ধরে আপনারা যারা যদি আমাদের ক্লাসটা যদি ভালোভাবে যদি বুঝে থাকেন বা এক্সপ্লেনেশন যদি ভালোভাবে শুনে থাকেন, আই থিঙ্ক স্টেট অ্যাক্টর নন স্টেট অ্যাক্টর নিয়ে আপনার কোনো ডাউট দ্যাট মিনস থাকবে না। স্টেট অ্যাক্টর বলতে আমি বারবার বলছি, স্টেট অ্যাক্টর বলতে একটা ডিফাইন্ড টেরিটরি বলছে। স্টেট অ্যাক্টর বলতে প্রথম স্টেটটা বুঝুন আপনি, স্টেট কি, স্টেট আজকে মডার্ন সেন্সে যদি আমি বলি স্টেটের 4টা এলিমেন্ট থাকতে হবে নেসেসারি অ্যাকর্ডিং টু দ্য মডার্ন ডেফিনেশন অফ স্টেট। এই 4টা ডেফিনেশন অ্যাসপেক্টস কি, পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট অ্যান্ড সুভার্নিটি, দিস আর দ্য 4 এলিমেন্টস অফ স্টেট ইন মডার্ন সেন্স, ওকে। সো স্টেট অ্যাক্টর বলতে একটা স্টেট, আর স্টেট অ্যাক্টরের মধ্যে যে ফাংশনগুলো আসবে, যে অর্গানসগুলো আসবে, এগুলো সবগুলো যেমন লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, দিস অল আর দ্য পার্ট অফ স্টেট অ্যাক্টর। বাট নন স্টেট অ্যাক্টর যেগুলো কোনো একটা স্টেটের মতন উইদিন বাউন্ডারির মধ্যে এতটা সুপ্রিম না, বা তারা কন্টিনিউয়াসলি, আরেকটা উন্নতভাবে বলি, তারা স্টেট অ্যাক্টরকে কন্টিনিউয়াসলি কিন্তু ইনফ্লুয়েন্স করছে, ওয়ার্ল্ড ওয়াইডলি কাজ করছে। যদি আমরা যদি বলি গ্রিন পিস, দেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, দেন রেড ক্রস, এটা একটা অর্গানাইজেশন যেটা ওয়ার্ল্ড ওয়াইডলি কাজ করে। সো এগুলো সবগুলো আপনার নন স্টেট অ্যাক্টর, যারা স্টেট অ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করছে, ওয়ার্ল্ড ওয়াইডলি তারা কাজ করছে। সো ফ্রেঞ্চ ইজ দ্য স্টেট অ্যাক্টর, ওকে। দেন 16 নম্বর কোয়েশ্চেন যদি আমরা দেখি, 16 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ এলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার। দেখুন ন্যাশনাল পাওয়ার আমাদের পলিটিক্যাল সায়েন্সে আমাদের সিলেবাসের মধ্যে ইট ইজ ওয়ান অফ দ্য টপিক, ওকে। ইউনিট নাম্বার 4-এরই একটা টপিক হলো ন্যাশনাল পাওয়ার। ন্যাশনাল পাওয়ার বলতে কি, জাতীয় শক্তি। এখানে বলছে কী কী জাতীয় শক্তির একটা কান্ট্রির পাওয়ারটাকে ডিফাইন করতে বা পাওয়ারটাকে ডিটারমাইন করতে হেল্প করে। আমরা যখন বলি যে দিস কান্ট্রি
is the powerful country, that means what kind of things or elements is necessary. সো একটা কান্ট্রি পাওয়ারফুল হওয়ার জন্য তার জিওগ্রাফিক্যাল কন্ডিশন ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, পপুলেশন ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইকোনমিক কন্ডিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, লিটারেচার এত একটা ইম্পর্টেন্ট নয়। একটা কান্ট্রি আমরা যদি দেখুন এখানে বলছে উইচ ইজ নট বলেছে, এই অপশনগুলোর থেকে লিটারেচার আপনি যদি আজকে যদি বলি যে একটা ন্যাশনাল পাওয়ারের মধ্যে আপনি যদি মানে দ্যাট মিনস ইফ ইউ আর আর্গিউ উইথ মি, আপনি কিন্তু ডেফিনিশন দিয়ে বা আপনার লজিক দিয়ে ইউ ক্যান অলসো কনসিডার দিস আনসার যে লিটারেচারও কিন্তু ন্যাশনাল পাওয়ারের মধ্যে আসতে পারে, সাহিত্য। বাট আমাদেরকে এখান থেকে বেস্ট আনসারটা চুজ করতে হবে। দেখুন অনেক সময় আমাদের অপশনের মধ্যে না আমরা জানি এও ঠিক, বিও ঠিক, সিও ঠিক, ডিও ঠিক, বাট স্টিল আমাদেরকে কী চুজ করতে হয়, সবচেয়ে কম কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, অ্যান্ড অল দিস আনসার ইট রাইট। এই ক্ষেত্রে আপনি দেখেন সবগুলো আনসারকে আপনি একটা অংশ যখন দেখবেন রাইট মনে হবে, কিন্তু এই আনসারগুলোর মধ্যে সবচেয়ে কম কোনটা, কনটেক্সট টু অপশন, এই অপশনের কনটেক্সটে লিটারেচার ইজ দ্য রাইট আনসার। এভাবেও আপনাদের আনসার কিন্তু আপনার আইডেন্টিফাই এক্সামে করতে হবে। ওকে, লিটারেচার ইজ দ্য রাইট আনসার, কারণ এই কনটেক্সটে দ্যাট মিনস এই অপশনগুলোর মধ্যে ন্যাশনাল পাওয়ার মধ্যে সবচেয়ে কম যদি কোনো একটা যদি যেটা এলিমেন্ট থেকে আপনি বাদ দিতে পারেন সেটাকে আপনি লিটারেচারকে বাদ দিতে পারেন। ওকে, সো দ্য অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ওকে, দেন আমরা 17 নাম্বার কোয়েশ্চেন যদি দেখি, 17 নাম্বার কোয়েশ্চেন কী বলছে, 70 নাম্বার কোয়েশ্চেন একটা ডেফিনেশন, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট ডেফিনেশন। Who define power as the ability to influence other, অন্যদের প্রভাবিত করার ক্ষমতা হিসেবে ক্ষমতাকে কে সংজ্ঞায়িত করেছেন? রবার্ট ডাল ইজ দ্য রাইট আনসার। এটা একটা ওয়ান অফ দ্য ফেমাস ডেফিনেশন, ইভেন নেট এক্সামে কিন্তু এই ডেফিনেশনটা কয়েকবার এসেছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ডেফিনেশন, দ্য অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স আদার, রবার্ট ডাল ইজ দ্য রাইট আনসার। আর রবার্ট ডাল একজন প্লুরালিস্ট থিঙ্কার। ওকে, এই যে উপরে যে প্লুরালিজম বহুত্ববাদী বললাম, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দেম। ওকে, দেন 18 নম্বর কোয়েশ্চেন যদি দেখি আমরা, দ্য মোস্ট ডাইনামিক, জাস্ট এ মিনিট, মোস্ট ডাইনামিক এলিমেন্টস অফ পাওয়ার টুডে, টেরিটরি, পপুলেশন, কালচার। আজকে বর্তমানে বলছে যে পাওয়ারের মধ্যে সবচেয়ে এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সরি জাস্ট এ মিনিট, 18 নম্বর কোয়েশ্চেন না, দ্য মোস্ট ডাইনামিক এলিমেন্টস অফ পাওয়ার, ডাইনামিক এলিমেন্টের কথা বলেছে। ওকে, ডাইনামিক এলিমেন্টের কথা বলেছে। সো ডাইনামিক এলিমেন্ট কী হবে? টেকনোলজি ইজ দ্য ডাইনামিক এলিমেন্ট। দেখুন এই কোয়েশ্চেনটা কিন্তু একটু অন্যরকম টাইপের কোয়েশ্চেন, এখানে সবগুলোই কিন্তু একটা কি এলিমেন্টস অফ পাওয়ার, পপুলেশন, কালচার, টেরিটরি, দিস অল আর দ্য রাইট, বাট এখানে ডাইনামিক এবং 2D আজকে বলেছে। সো ওই কনটেক্সট আপনার টেকনোলজি, কিন্তু ওভারঅল যদি দেখেন পপুলেশনও একটা ন্যাশনাল এলিমেন্টস অফ পাওয়ার, দেন কালচারও একটা এলিমেন্টস অফ পাওয়ার, টেরিটরি, বাট টেকনোলজি বর্তমানে ডাইনামিক অ্যাজ ওয়েল অ্যাজ টুডে, এই দুইটা ওয়ার্ডের উপর দেখেন, ডাইনামিক অ্যাজ ওয়েল অ্যাজ টুডে আজকে বর্তমানে। সো রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ, টেকনোলজি, প্রযুক্তি। ওকে, অর্থাৎ আজকের দিনে জাতীয় শক্তির সবচেয়ে শক্তিশালী উপাদান কোনটি বলেছে? সো টেকনোলজি আজকে যার কাছে সবচেয়ে ভালো টেকনোলজি আছে দে ক্যান রিচ দেয়ার গোল। ওকে, দেয়ার গোল। ন্যাশনাল ইন্টারেস্ট ডিটারমাইন্স, একটা জাতীয় স্বার্থ নির্ধারিত হয় কীভাবে? এডুকেশন সিস্টেম, ডোমেস্টিক সিস্টেম, ফরেন পলিসি ইজ দ্য রাইট আনসার। ফরেন পলিসি ইজ দ্য রাইট আনসার। দেখুন কোয়েশ্চেনগুলো আপনার কাছে লাগতে হবে ইজি, বাট আপনি যখন এক্সামে গিয়ে বসবেন না, সো সামটাইমস ইটস অলসো মেক ডিফিকাল্টস, বিভিন্ন ওয়েতে কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু এগুলো, যে একটা ন্যাশনাল ইন্টারেস্ট ডিটারমাইন অর্থাৎ জাতীয় স্বার্থ নির্ধারণ কীভাবে হবে, যে ফরেন পলিসি, একটা কান্ট্রি কীভাবে তাদের ফরেন পলিসিটাকে কন্ট্রোল করছে, পরিচালনা করছে, ইমপ্লিমেন্ট করছে। সো অন দ্যাট কনটেক্সট ইউ ক্যান ডিফাইন অর ডিটারমাইন্স দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অফ এনি পার্টিকুলার কান্ট্রি। ওকে, দেন 20 নম্বর কোয়েশ্চেন কী বলছে? পাবলিক ওপিনিয়ন মাস্ট স্ট্রংলি অ্যাফেক্ট ফরেন পলিসি ইন ডেমোক্রেসি, ডিক্টেটরশিপ। একেবারে সিম্পল কোয়েশ্চেন, বাট কোয়েশ্চেনটার মধ্যে শিক্ষণীয় কিন্তু অনেক কিছু আছে। একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যেই পিপলটার ওপিনিয়নের কিন্তু সবচেয়ে বেশি রাইট টু স্পিচ, ইভেন রাইট টু ওপিনিয়ন যে দেওয়ার বা রাখার সবচেয়ে বেশি অপরচুনিটি আপনার একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে থাকে।
এবার ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের বুঝতে হবে, ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের এক্সপ্লেন করার কোনো দরকার নেই। ডেমোক্রেটিক কান্ট্রি লাইক ইন্ডিয়া, আমরা জানি ওয়াই ইন্ডিয়া ইজ কল্ড দ্য ডেমোক্রেটিক্যাল কান্ট্রি, বিকজ উই হ্যাভ ফান্ডামেন্টাল রাইট, উই হ্যাভ অল কাইন্ড অফ রাইটস উইচ আর নেসেসারি টু প্রোগ্রেস ইন আওয়ার লাইফ, আমাদের লাইফে আগানোর জন্য সব কিছু আছে। একটা ডিক্টেটর কান্ট্রির কথা যদি বলি, সেটার রাইট আনসার হবে আপনার নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া, দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ডিক্টেটরশিপ। মোনার্কি আমরা জানি, অ্যান্ড থিওরিক্রেসি, ধর্মতত্ত্ব, অর্থাৎ লাইক পাকিস্তান। পাকিস্তান একটা ধর্মীয় কান্ট্রি, অর্থাৎ যাদের যে মেন যে অ্যাসপেক্টসগুলো মেনলি কিসের উপর ডিপেন্ড, ধর্মীয় আচার আচরণ রীতিনীতির উপরে মেনলি ডিপেন্ড। ওকে, তাদের কনস্টিটিউশনে সবচেয়ে বেশি প্রাধান্য যে জিনিসটা পায় সেটা হলো তাদের ইসলামিক আইডিওলজি। ওকে, দ্য মেন ইনস্ট্রুমেন্ট অফ ফরেন পলিসিস, দ্য রাইট অ্যান্সার ইজ ডিপ্লোমেসি। আমি একটা এক্সপ্লেন করবো না, দেখুন যেসব এগুলো একদম বেসিক জিনিস, যে আমি কিছু কোয়েশ্চেন নর্মালও রেখেছি আমরা। সো এই জিনিসগুলো কোয়েশ্চেনগুলো সলভ করার রিজন হলো কি আপনাদের ভালোভাবে প্র্যাকটিস করা বা ভালোভাবে আপনাদের জিনিসগুলো বোঝা। ওকে, সো আমরা আর মাত্র 20, এখানে টোটাল 50 কোয়েশ্চেন আছে, তো আজকে আমরা 25 কোয়েশ্চেন পর্যন্ত করব। দেন আমরা 25 কোয়েশ্চেনের পরে আমরা নেক্সট ভিডিওতে 26 থেকে 50 নাম্বার কোয়েশ্চেন অবধি করবো। ওকে, সো এখানে রাইট আনসার ডিপ্লোমেসি। 21 নাম্বার কোয়েশ্চেনের রাইট আনসার কি? ডিপ্লোমেসি। সিম্পল আনসার, সিম্পল কোয়েশ্চেন। ওকে, মেন ইনস্ট্রুমেন্ট ফরেন পলিসি, মেন ইনস্ট্রুমেন্ট বলা হয়েছে, বারবার বলছে ডিপ্লোমেসি। এর বাইরে অনেক আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট, ট্রেড হতে পারে, প্রোপোগেন্ডা হইতে, দিস অল আর দ্য পার্ট অফ ডিপ্লোমেসি। বাট এর মধ্যে মেন, ফরেন পলিসির একটা ইনস্ট্রুমেন্ট, বাট এর মধ্যে মেন হলো কি ডিপ্লোমেসি ইজ দ্য মেন, অর্থাৎ কূটনীতি, দিস ইজ দ্য মেন এম। ওকে, মেন ইনস্ট্রুমেন্ট। দেন আমরা যদি বলি হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ ডিপ্লোমেসি, অর্থাৎ নিম্নলিখিত কোনটি কূটনীতির প্রাচীনতম তত্ত্ব। দেখুন এখানে অপশন কী আছে, ব্যক্তিগত কূটনীতি, গোপন কূটনীতি, দেন উন্মুক্ত কূটনীতি যেটা ওপেন ডিপ্লোমেসি, যেটা এখন অনেকটাই চলে, ওপেন ডিপ্লোমেসিও বলা যায়, দেন গনবোর্ড ডিপ্লোমেসি বা কূটনীতি। ওকে, সো এই ক্ষেত্রে রাইট আনসার হবে আপনার অপশন নাম্বার, রাইট আনসার যদি দেখি আমরা হুইচ অফ ওল্ডেস্ট ফর্ম অফ ডিপ্লোমেসি, রাইট আনসার যদি দেখি আমরা এখানে এই অপশনটা নিয়ে না একটু কনফিউশন আছে। রিজন ইজ দ্যাট পার্সোনাল ডিপ্লোমেসি, কোনো জায়গায় পার্সোনাল ডিপ্লোমেসিকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, কোনো জায়গায় সিক্রেট ডিপ্লোমেসিকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। পার্সোনাল লেভেলের ব্যক্তিগত কূটনীতি অনেক সময় হতো, যেটাকে প্রাচীন বলা হয়। আমার কাছে যেটুকু মনে হয় এটা রাইট আনসার মেবি কী হবে, পার্সোনাল ডিপ্লোমেসি হবে। ওকে, পার্সোনাল ডিপ্লোমেসি, বাট সিক্রেট ডিপ্লোমেসিও আমি 1-2টা জায়গায় পেয়েছি যেটা, বাট অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন পার্সোনাল ডিপ্লোমেসি এটা ওল্ডেস্ট ফর্ম অফ ডিপ্লোমেসি হবে। ওকে, ওপেন ডিপ্লোমেসি ওয়াজ অ্যাডভোকেটেড। ওকে, ওপেন ডিপ্লোমেসি, সো এক্ষেত্রে রাইট আনসার হলো আপনার উইড্রোলসন। ওকে, উইড্রোলসন ইজ দ্য রাইট আনসার। ওপেন ডিপ্লোমেসি ওয়াজ অ্যাডভোকেটেড বাই দ্য উইড্রোলসন। ওপেন ডিপ্লোমেসি দ্যাট মিনস ওয়ার লাইক মোস্ট অফ দ্য থিংস আর নট সিক্রেট, সিম্পলি যদি বলি। ওকে, তারপরে আমরা আজকে লাস্ট কোয়েশ্চেনই করে নেব আজকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ ইকোনমিক ডিপ্লোমেসি। অবভিয়াসলি ইকোনমিক ডিপ্লোমেসির কী পার্ট, এতটা কঠিন কোয়েশ্চেন নয়, সিম্পল কোয়েশ্চেন। ট্রেড নেগোসিয়েশন, দেন বর্ডার এগ্রিমেন্ট অপশন আছে, মিলিটারি অ্যালায়েন্স আছে, এমন পিস ট্রিটি আছে। সো এখানে ট্রেড নেগোসিয়েশন, দিস ইজ দ্য ইকোনমিক ডিপ্লোমেসির পার্ট। ওকে, অপশন নাম্বার চলুন আজকে 26 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত করে নিচ্ছি। এই সিরিজে টোটাল 50 কোয়েশ্চেন আছে, 26 থেকে 50 পর্যন্ত আমরা নেক্সট কোয়েশ্চেনে করবো। ওকে, এই যে কোয়েশ্চেনগুলো মোস্ট অফ দ্য কোয়েশ্চেনের কনসেপচুয়াল বেস। নেক্সট পরবর্তীতে আমরা কিছু অর্গানাইজেসের ফ্যাকচুয়াল কোয়েশ্চেনও আমরা এখান থেকে অর্গানাইজ করবো। ওকে, চলুন আজকের জন্য আমাদের সেশন আমরা এখানেই শেষ করছি। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আপনারা যারা চান আমাদের 1000 কোয়েশ্চেনের যে সিরিজটা, এই বুকটা আপনারা নিতে পারেন, যেটা আপনাদেরকে অনেকটা হেল্প করে আপনাদের প্রিপারেশনে। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ভালো করে প্রিপারেশন করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।